ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা সবাই চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে রয়েছি। এই আশ্রমের অধ্যক্ষ মহারাজকে নমস্কার, ঠাকুরমা স্বামীজির চরণে আমার ঘনিষ্ঠ প্রণাম। সামনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, আর তার পিছনে মাথাভাঙা সারদা পাঠচক্রে যারা এসেছেন আর কাছাকাছি যারা এসেছেন সকলকেই নমস্কার। বিষয়টা হচ্ছে বর্তমান সমাজে স্বামীজির প্রাসঙ্গিকতা। কতগুলো চারটে শব্দ আছে: বর্তমান, সমাজ, স্বামীজি, প্রাসঙ্গিকতা। চারটি শব্দ রয়েছে। বর্তমান এটি থেমে থাকে না। আমরা যখন দেখছি এখন বর্তমান, যখনই ভাবব তখন হয় অতীত নইলে ভবিষ্যৎ। এখন আমরা বসে আছি, সবাই বর্তমানে রয়েছি। বর্তমানটা নির্ভর করে অতীতের উপরে। কীরকম? তোমরা সবাই বাড়ি থেকে বেরিয়েছিলে, সেটি এখন অতীত, বর্তমানে রয়েছে এখন এখানে। আবার আমরা যদি এই কিছুক্ষণ পরে এটি হয়ে যাবে অতীত, কিন্তু বর্তমানে বর্তমান, আর যেটি আসছে তার নাম হচ্ছে ভবিষ্যৎ। তাহলে এরপরে তোমাদের যেমনভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছে, এরপরে ভবিষ্যতে অর্থাৎ এই অনুষ্ঠানের শেষেই তোমরা এখানে প্রসাদ পাবে বা খাওয়ার ব্যবস্থা। এই বর্তমান আমরা সবসময় খেয়াল করি না। বর্তমানটা খেয়াল করা খুব কঠিন। সেজন্য বলা হয় মন বর্তমানে নেই। যখনই আমরা চিন্তা করব, হয় ভবিষ্যৎ আমি কি হব, নয় অতীত আমি কি ছিলাম। এই অতীত আর ভবিষ্যৎ আর মাঝখানে যেটা দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে বর্তমান। সেটি সবসময় আমাদের কাছে কীরকম মনে হয়? হয় মনে হয় খুব কঠিন, নয় মনে হয় খুব আনন্দের। খুব কঠিন বর্তমান। যদি এখন এটি পরীক্ষার হল হয় তাহলে বর্তমান খুব কঠিন। একটু এই দিকে মন দেওয়া যাবে না, তাহলে পরীক্ষার সময়টা পেরিয়ে যাবে। 3 ঘন্টার মধ্যেই আমাকে সব উত্তরটা দিতে হবে। তাহলে বর্তমানকে যারা সব সময় পরীক্ষা দিচ্ছে এই ভাবনা নিয়ে চলে, তারা বর্তমানটা ঠিক ব্যবহার করতে পারে। বাকি সবাই বর্তমানটা এমনিই চলে যায় অতীত আর ভবিষ্যতের চিন্তায়, বা অতীত ভবিষ্যতের অলীক কল্পনায়। অলীক কল্পনা কাকে বলা হয়? অলীক কল্পনা হচ্ছে আমার সামর্থ্য নেই অথচ আমি তাই নিয়ে ভাবি, সেটা হচ্ছে অলীক কল্পনা। মানে আমার হয়তো ফুলের একটাও টব নেই, কিন্তু আমি কল্পনা করছি আমার বিশাল বড় ফুলের বাগান আছে। এই রকম। যেমন আমি কোনো রকম অঙ্ক প্র্যাকটিসই করি না, এই দিকে আমি ভাবছি অঙ্কে আমি 80 পাবো। ঠিক সেই রকম একটা অলীক কল্পনা বা দিবা স্বপ্ন। এই বর্তমানটা যারা ঠিক খেয়াল করতে পারে তারাই আসলে ভবিষ্যৎ গড়তে পারে। তাহলে আমরা প্রত্যেকেই নিজের ভবিষ্যৎ তৈরি করি। স্বামীজি বলছেন, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি। মানুষই তার ভবিষ্যৎ রচনা করে, কিন্তু রচনা করবে কে? যে বর্তমানটা খেয়াল করে। তাহলে আমরা ভাবতে পারি আমি বড় হয়ে ইন্ডিয়ান আর্মিতে হয়তো যেতে পারবো, কিন্তু ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য প্রতিদিন যেরকম ফিজিক্যাল এক্সারসাইজ করার কথা আমি একটুও করি না। কিংবা আমি নার্সিং পড়েও ভাবছি তাহলে অ্যাটলিস্ট এইচএসে কীরকমভাবে পড়তে হবে, সেখানে বায়োসায়েন্স কত স্ট্রংলি জানতে হবে, বা কেমিস্ট্রি, ফিজিক্স। এখন কিন্তু আগের মতো এইরকম খুব সহজসাধ্য নার্সিং পড়াটা নয়। মানে যদি মনে করি আমাদের মাসিমারা যেরকমভাবে নার্সিং পড়েছিল, অত মেরিটোরিয়াস ছিল না, কিন্তু নার্সিং সহজেই করতে পেরেছিল। এখন কিন্তু সেটা পারবে না, কারণ তাদের প্রচুর পরীক্ষা দিয়েই যেতে হবে। সমস্ত জায়গায় দেখা যায় এই কম্পিটিশান। অর্থাৎ যখন নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন, সেই সময়কে একটা রিপোর্ট বলছে কলকাতায় 1% নারীরা শিক্ষা পেত। বর্তমানে শিক্ষার আলোকে নারী এবং পুরুষ প্রায় কাছাকাছি, সকলেই স্কুলে যায়, সকলেই পড়াশোনা করে। তো
তাহলে বর্তমান, এই যে বর্তমানে দেখছি এত পড়াশোনা করে, তাহলে অতীতের সেই সময় যারা সব বাবা মা মাসি পিসি যারা ছিল, তারা চিন্তা করেছিল যে আমাদের বাড়িতে যেসব মেয়েরা আজ জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেককেই পড়াতে হবে, না পড়লে পরে আমরা পিছিয়ে পড়ছি। এই ধারণা বর্তমানে শিক্ষা। আবার এখন যদি মনে হয় এই পড়াশোনা করে তো কিছু হচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে এই পড়াশোনার প্রতি অনীহা চলে আসবে। এই পড়াশোনাতে অনীহা চলে আসবে, সেটি আমাদের সমাজ যেমনভাবে দেখাবে। কিন্তু পড়াশোনায় কি গুরুত্ব আছে? আমি অঙ্কের কথা মনে করি। তাহলে অঙ্কের কীরকম গুরুত্ব? আগেকার দিনের মানুষ বাজারে গিয়ে কখনো হিসেব করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করত না। এখন মানুষ হিসেব করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করে। কেন? না, নিজেকে আর কাজে লাগায় না। তাহলে আমাদের কোনগুলো কাজে লাগাবো? স্বামীজি বলছেন, তিনটে জিনিস যদি ঠিক ঠিক কাজে লাগানো যায় তাহলে সেই মানুষটা স্বয়ং সম্পূর্ণ হতে পারে। তার প্রথমে একটি সুন্দর হাত হতে হবে, যে হাতটা কর্মের উপযোগী। এখন সত্যিকারের কর্ম কতটুকু আমরা করি? তাহলে একটা হাত চাই কর্মের উপযোগী, একটা মস্তিষ্ক চাই যে ঠিক বিচার করতে পারে কোনটি ভালো কোনটি মন্দ, আর একটা সুন্দর হৃদয় থাকা চাই, যখন যেটি করব তখন সেটি নিষ্ঠার সঙ্গে করব। অর্থাৎ ছবি আঁকবো, বারবার পেন্সিল দিয়ে আঁকবো আর রাবার দিয়ে মুছবো তা নয়। তাতে আমাদের সময় বেশি যাবে এবং শক্তিরও অপচয় হবে। এমনকি বেশিবার যদি রাবার ঘষা যায় তাহলে পেজের, এই প্রত্যেকটা পেজের যে সুন্দর তার বৈশিষ্ট্য আছে, অর্থাৎ সুন্দরভাবে ছবিটাকে ফুটিয়ে তুলতে পারে, সেটিও আর পারবে না। অর্থাৎ এই পেজের মতো মনে করব আমাদের মস্তিষ্কটাকে, বারবার ঠিক জানবো ভুল জানবো, অনেক সময় এরকম কনফিউশন তৈরি হয়। কেন? কখনো একটা পড়লাম, তারপরে একটা বিপরীত ধারণা, এই বিপরীত ধারণা হয়ে আমার বিষয়টাই গুলিয়ে গেল। তাহলে পড়াশোনা করার পর কার সঙ্গে আমি আলোচনা করব? না, পড়াশোনা করার পরে কারোর সঙ্গে প্রথমে আলোচনা নয়, এটির নাম হচ্ছে শ্রবণের পরে মনন। আমরা পড়লাম, আমাদের বাংলায় শব্দগুলো সুন্দর আছে, পড়া, শোনা, লেখা, পড়া, চারটে এরকমভাবে দুটি শব্দ, কিন্তু দুবার পড়া আছে। তাহলে পড়াশোনা, লেখাপড়া, পড়লাম, শুনলাম, নিজে পড়তে পারি, স্যার পড়তে পারেন, আমি শুনলাম ভালো করে, তারপর নিজে লিখছি, তারপর সেটা পড়ে দেখছি আমি ঠিকমতো লিখলাম কি না। তাহলে এখানে কোনটা কোনটা কাজে লাগছে, কোনটা বর্তমান আর কোনটা অতীত, কোনটা ভবিষ্যৎ। তাহলে বর্তমান হচ্ছে আমি পড়ছি, আর অতীতটা হচ্ছে স্যার পড়িয়েছিলেন আমি শুনেছি, তারপর আমি লিখছি, তারপর আমি যখন পড়ছি লেখার মধ্যে অনেক বানান ভুল হলো, বাক্যের গঠন ভুল হয়ে গেল, অর্থাৎ কোনোটাতেই মন ছিল না। তাহলে মন এমন একটা ইনস্ট্রুমেন্ট, যদি না থাকে ঠিক ঠিক তাহলে কোনোটাই ধরে রাখতে পারবো না। না থাকবে বর্তমান আর না থাকবে ভবিষ্যৎ। তাহলে আমাদের যে ভবিষ্যৎগুলো অন্ধকার বলে দিই আমরা অনেক সময়, যে ওর তো ভবিষ্যৎটা অন্ধকার। তাহলে ভবিষ্যৎ অন্ধকার মানে কি করে বলছি? না, বর্তমানেই আলো নেই। এরকম একটা ছিল, যে দিনের বেলা আলো জ্বালে তার ভবিষ্যৎটা অন্ধকার, এরকম বলা হয়। তো দিনের বেলা আলো জ্বাললো মানে কি? যে দিনটাকেই ঠিকমতো কাজে লাগালো না। দিনের বেলা আলো জ্বাললো, অর্থাৎ দিনের বেলাতেই, আগেকার দিনে তো তেল আর এরকম মোমবাতি জ্বলতো, তো দিনেতেই যদি সে জেলে ফেলে, অর্থাৎ যেটি অন্ধকারে জ্বালার কথা, তাহলে অন্ধকারে আলো জ্বালা মানে যা আমার অজানা তাকে জানতে সাহায্য করা, যেটি হচ্ছে জ্ঞান। তাহলে আমাদের ভবিষ্যতে কি আসবে আমরা জানি না, কিন্তু তখন আমাদের সম্পূর্ণ জ্ঞানটা যেন কাজে লাগাতে পারে। তাহলে এরকমভাবে আমরা যদি দেখি তাহলে দেখব বর্তমান আমাদের প্রত্যেকের কাছে কত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বর্তমানটাই যদি ঠিক মতো না থাকে তাহলে ভবিষ্যৎটা অবশ্যই অন্ধকার হয়ে যাবে। তাহলে এই রকম বর্তমান, সেটি হচ্ছে অতীত আর ভবিষ্যতের মাঝে খুব কম সময় স্থায়ী, বা সেটি পরিবর্তনশীল। তাহলে সেটি পরিবর্তনশীল। এবার বলা হচ্ছে সেটি পরিবর্তনশীল সমাজ। তাহলে সমাজ, বর্তমান সমাজ যেটি পরিবর্তনশীল। তাহলে অতীতের একটা সমাজ ছিল, যে সমাজের বাবা মা পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক, যে সমাজের কথা চিন্তা করলে মনে হয় আমাদের গুরুকুল প্রথা বা সমস্ত জায়গাতে তাই ছিল, সমস্ত ধর্মেরও তাই ছিল, সমস্ত পরিবারেরও তাই ছিল। ছোট ছোট ছেলেমেয়েরা বড়দের কাছ থেকে শিক্ষা নেবে,
সেই সময় ছিল প্রথমে বাড়িতে শিক্ষা, বাড়ির শিক্ষার পরে সেটিকে হয় স্কুলে পাঠানো বা টোলে পাঠানো, অর্থাৎ বাড়ির মানুষই মনে করলো যে আমরা যা শিক্ষা দিয়েছি সেটির বেশি আরও অনেক শিক্ষা গ্রহণ করতে হবে, তাই জন্য তারা শিক্ষকের কাছে যাবে। তাহলে বর্তমান সমাজে সেই রকম দেখা যায়, কোথাও কোথাও এরকম হোস্টেল আছে, এই আশ্রমের যেমন হোস্টেল আছে, পাশে স্কুল আছে, তাহলে স্কুলে পড়ছে, হোস্টেলে থাকছে, বাড়িতেও থাকতে পারতো। তো দেখা যায় যেখানে যেখানে হোস্টেল আছে সেখানে একরকম, আর যেখানে প্রত্যেকে একা একাই বাড়িতে পড়ছে একরকম। হোস্টেলের মধ্যে নিজেদের মধ্যে কম্পিটিশান হয়, সেগুলো সবই হেলদি কম্পিটিশান। ও ভালো অঙ্ক পারছে, আমি হয়তো ভালো ভূগোলটা পারছি, দুজনে মিলে একটু যদি আলোচনা করি দুজনেই পারবো। তাহলে এখানে দেখাবে এই সমাজ হচ্ছে সঙ্গবদ্ধ জীবন, যেখানে মানুষ মানুষের সমাজে রয়েছে, আর প্রত্যেক প্রাণীকুলের একটা করে সমাজ আছে। আবার যখন কোনো সমাজের ঠিক ঠিক ধারণা নেওয়া হয় তখন সেখানে বলা হবে শিশুদের সমাজ, যুবকদের সমাজ, বৃদ্ধদের সমাজ। তাহলে সমাজ বেশ কিছু মানুষ একই রকমভাবে চিন্তা করে নিজেদের মতো কীভাবে জীবনযাপন করবে, তাদের জীবনের কি আসবে কি আসবে না বর্তমানে দাঁড়িয়ে ভাবছে। যেমন ছোটোবেলাকার শিশুদের মনে ভবিষ্যতে কি হব, বাবা মা যেমন বলে সেটিকে মুখে মুখে বলতে থাকে। বাবা হয়তো বলছে তুই বড় হয়ে বিজনেসম্যান হবে, সে বলছে আমি বড় হয়ে বিজনেসম্যান হব, কিন্তু জানে না বিজনেসম্যান হতে গেলে কী কী করতে হবে, না বড় হয়ে তুমি টিচার হবে। আচ্ছা, কিন্তু আমাদের বাবা মারা কখনোই খুব কম সময় বা খুব নয়ই বলা যায় যে তুমি একজন ভালো মানুষ হবে, এটা বলাই হয় না। প্রথমে তাকে মানুষ হতে হবে, কারণ সে একটা মানুষ। এখন মানুষ হয়েই তো জন্মেছি, তাহলে আমরা মানুষ হব আবার কেন বলছি না? মানুষ হতে গেলে আমাদের কতগুলো গুণ লাগে, তার মধ্যে প্রথমটাই হচ্ছে বলা হয়, বাংলায় বলা হয় মননশীল বলে আমরা মানুষ। তাহলে আমরা মনন, শ্রবণের পরে মনন আছে, ওই মননশীল। তাহলে বর্তমান যা কিছু ভাবছি সেটি আমি শুনেছিলাম বা দেখেছিলাম, সেটি অতীতের ঘটনা, বর্তমানে ভাবছি। আবার ভাবছি যখন ভবিষ্যৎটাকে নিয়ে ভাবছি, কীরকম না আজকে এত সুন্দর রোদ্দুর হয়েছে, কালকে যদি কুয়াশা না হয় তাহলে সকালেই মাঠে গিয়ে একটু খেলতে যাব। আচ্ছা, কুয়াশায় খেলতে যাব না কেন? না কুয়াশার মধ্যে খেললে পরে আমাদের সর্দি হবেই। কেন সর্দি হবে? না আমাদের যখন জীবনবিজ্ঞান পড়া হবে খুব ভালো করে বোঝা যায়, না আমাদের যে লাংসটা আছে সেটি খুব বেশি জলীয় বাষ্পকে ধরে রাখার জন্য নয়, সেটি অক্সিজেনকে ধরে রাখার জন্য। আর খুব বেশি জলীয় বাষ্প কোথায় থাকে? না কুয়াশার মধ্যে থাকে। নিলে পরে কী হয়? না নিলে পরে আমাদের সর্দি হবে। আচ্ছা, সর্দি হওয়ার মূল কারণ কি? ও আমাদের তো এরকম অনেকগুলো, একে বলা হয় সাইনাস, ফেসে থাকে, নাকে থাকে, কপালে থাকে। হ্যাঁ, কপালে নাম ফ্রন্টাল, নাকে নেজাল, ফেসে ফেসিয়াল, এরকম সব সাইনাস থাকে। আমরা সবাই বলি সাইনাস হয়ে যাবে, মানে এই সাইনাসগুলো ইনফেক্টেড হয়ে যাবে, তখন আমার সর্দিটা যেতেই চাইবে না। এই যে কেউ যদি একবার সর্দিতে খুব কষ্ট পায়, তারপর বলবে না বাবা যতই বন্ধুরা ডাকুক আমি খেলতে যাব না। কেন? সে জানে ওরকম হলে তার ভবিষ্যৎটা গোলমাল, আরও নিজেকেই কষ্ট পেতে হবে। যখন নিজেকে কষ্ট পেতে হয় কোনো কর্মের সাপেক্ষে, তখন সেই কর্মটা থেকে আমরা দূরে থাকি। তাহলে ওরকম বাবা মারা কীরকম শিক্ষা দেয়? বলছে সহজে শিক্ষা দেয় না, কিন্তু ছোটোবেলায় আমরা সবাই প্রদীপকে ধরতে যাই, যেমন পতঙ্গ আগুনের দিকে ছুটে যায়, জানেই না যে কোনো রকমভাবে আগুনের স্পর্শ লাগলেই তার মৃত্যু হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কীরকম হবে? প্রথমে বাবা মা বারণ করবে, তারপর নিজে থেকে যখন একবার হাতে ছ্যাঁকা লেগে যাবে, নিজের কষ্ট যখন একবার পাওয়া যায়, তখন সে আর কখনো ওই দিকে যায় না। ঠিক সেই রকম এই যে অনেক সময় আমাদের পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়, কি খারাপ রেজাল্টের পরে কি ভালো রেজাল্ট করার কখনো মনে হয়? যে বছরটা খারাপ রেজাল্ট হয়েছে, ঠিক আছে আমি সামনের বারে আরও ভালো রেজাল্ট করব, বন্ধুদের সঙ্গে কম সময় দেব। তখন বলবে কি করতে হবে? না বলছে উদ্দেশ্য, উপায়, কর্মপদ্ধতি, তিনটি জিনিস। উদ্দেশ্য, উপায়, কর্মপদ্ধতি। উদ্দেশ্য যেটা মাঝে মাঝেই ভুলে যাই, যে ভালো নম্বর পেতে হবে। এখন ভালো নম্বর পাওয়ার জন্য দুটো উপায় আছে, একটা ভালো পথ, একটা মন্দ পথ। ঠিক একদম অর্থ উপার্জনের মতো দুটি উপায় আছে, একটি ভালো পথ, একটি মন্দ পথ। ভালো পথ হচ্ছে নিজেকেই খেটে খুঁটে উপার্জন করতে হয়, আর মন্দ পথটা সবাই জানে, সেটি না বললেও চলবে, যে অন্যের দ্রব্যকে যদি হরণ করে নিয়ে যায়, খুব কম সময়ে
অনেক বেশি প্রফিট করে দেওয়া যায়। তো এই ভালো মন্দ কী করে বুঝলাম যে অন্যের জিনিসটা আমার নেওয়াটা ঠিক নয়? না, বলছেন দুটি কারণ আছে। একটা, নিজে যদি উপার্জন করে তাহলে তার ব্যবহারটা ঠিক ঠিক হবে। আর যদি নিজের সম্পূর্ণ শক্তি সামর্থ্য যদি উপার্জন না করে তাহলে তার প্রতি কোনো গুরুত্ব দেয় না। যেমনভাবে কেউ গিফট দিলে পরে আমার যদি খুব প্রিয় বস্তু না হয়, আমি যেমন তেমন ব্যবহার করব। আর যদি আমি খুব খেটে খুঁটে রোজগার করে যদি কিছু করি তখন তার জন্য মনটা সবসময় লেগে থাকবে। তাহলে বলছেন দুটি জিনিস সবসময়, ভালো এবং মন্দ দুটি, যেখানে আমি বেশি যুক্ত আছি সেটাতে হচ্ছে ভালো, যেটাতে আমার সংযোগ খুব কম সেটি হচ্ছে মন্দ। আমি বেশি যুক্ত আছি মানে আমি সেটি ভালোবাসি, তাই জন্য সেটির সঙ্গে বিশেষভাবে যুক্ত। ঠিক একই রকম আমি বিশেষভাবে যদি পড়াশোনার যদি ভালোবাসি তাহলে পড়াশোনার সঙ্গে যুক্ত হব। এবার বলা হচ্ছে উদ্দেশ্য, উপায়, কর্মপদ্ধতি। এর মধ্যে উদ্দেশ্যটা যদি আমার ঠিক ঠিক হয়, অর্থাৎ একবার খারাপ রেজাল্ট হয়েছে আমি ভালো রেজাল্ট করতে চাই, তাহলে এটা উদ্দেশ্য। উপায়, আমাকে বেশি করে পড়তে হবে, লিখতে হবে, যাতে আমি জিনিসটা কখনো না ভুলে যাই, উপায় হলো। কর্মপদ্ধতি কি? পড়ার সঙ্গেই নিজেকে বেশি যুক্ত করতে হবে। পড়াশোনাতে যা কিছু অন্তরায় সেগুলো আমাকে সরিয়ে রাখতে হবে। যেমনভাবে পরীক্ষার দিনে যতই ইম্পর্টেন্ট ক্রিকেট ম্যাচ হচ্ছে আমার মনকে ডাকে না, কেন না আমার সামনে পরীক্ষা আছে। তাহলে সব সময় খেয়াল রাখতে হবে যে আমার উদ্দেশ্য কি। উদ্দেশ্য ভুলে গেলেই তখন আমরা বিপথে চলে যাই। তাহলে এখন বলা হচ্ছে এই যে বর্তমান সমাজ, তার সমাজের উদ্দেশ্যটা কি? তাহলে সমাজের উদ্দেশ্য মানুষকে একটা গতি দেওয়া, একরকম গতি। কীরকম? প্রাচীনকালের একরকম গতি ছিল, তখন ছিল ধর্মের অনুশাসন, ধর্ম বলেছে এটি করা যাবে, ধর্ম বলেছে এটি করা যাবে না। বর্তমানের অনুশাসন আইনের অনুশাসন, আইন বলছে এটি করা যাবে, আইন বলছে এটি করা যাবে না। আচ্ছা, ধর্মের অনুশাসন আর আইনের অনুশাসনের মধ্যে পার্থক্য কী? ধর্মের অনুশাসনে কোনো পুলিশ ছিল না, আইনের অনুশাসনে পুলিশ আছে, হাইকোর্ট আছে। আর ধর্মের অনুশাসনে তখন ধর্ম যেন পানিশমেন্ট দেয়। কেন? আমাদের ধর্মপথে চলতে হবে। ধর্মটা কি? ধর্মপথটাই কি না, ধর্ম যা আমার বৈশিষ্ট্যকে প্রকাশ করে। যেমন চুম্বকের ধর্ম, আমরা সবাই জানি চুম্বকের ধর্ম লোহার নিকেলকে আকর্ষণ করে। তাহলে যদি না আকর্ষণ করে তাহলে সেটি চুম্বক নয়। কি করলে চুম্বক থাকবে না? বলছে কেন, চুম্বকটাকে খুব বেশি হিট দাও, খুব গরম করো, চুম্বকত্ব চলে যাবে, বা খুব করে আছাড় মারো, চুম্বকত্ব চলে যাবে। তাহলে চলে যেতে পারে, তাকে কি করতে হয়? তার মধ্যে যে গুণটা ছিল সেই গুণটাকে সরিয়ে দিলেই সে চলে যাবে। ঠিক সেই রকম আমরা ছিলাম বর্তমান সমাজের মানুষ। এখন সেটি সব থাকবে, বর্তমানও থাকবে, সমাজও থাকবে, কিন্তু আমাদের মধ্যে থেকে মনুষ্যত্ব চলে গেল। তাহলে সমাজ আছে, মনুষ্যত্বহীন হয়ে যাবে। তাহলে আমরা ওই মনুষ্যত্বটাকে ধরে রাখবো না মনুষ্যত্বটাকে ছেড়ে দেবো, তার উপর নির্ভর করছে বর্তমান সমাজে আমি ঠিক ঠিক মানুষ কিনা। আচ্ছা, মানুষ হতে গেলে তাহলে মানুষের সমাজ চাই। তাহলে একটা মানুষের পাশে আরেকটা যদি মানুষ যদি না থাকে, তাকে সেটাকে মানুষের সমাজ বলবো? মানুষের সমাজ বলবো না। অদ্ভুত, একটা মানুষের পাশে আর কোনো মানুষই নেই, সেই ইট কাঠ জঙ্গলের মধ্যে রয়েছে, তাকে আমরা কি বলবো? জঙ্গলে থাকলে আমরা বলি জঙ্গলের মানুষ, তাকে বলা হয় জঙ্গলি। তা যদি সভ্য না হয় তাহলে অসভ্য মানুষ, তাহলে তাকে সভ্য নয়, অসভ্য মানুষ। সভ্য তখন বলছে বর্তমান সমাজ। তাহলে বর্তমান সমাজে মানুষের গতি কী আছে না, বর্তমান সমাজ কেবলমাত্র সুখের অন্বেষণে জীবন কাটায়। তাহলে সে সুখ প্রিয়াসী হয়ে গেল, যেখানে সুখ সে সেখানে চলে যাবে। সে যদি মনে করে না প্রচণ্ড গরম, এসি অন করে দিল, প্রচণ্ড ঠান্ডা, হিটার অন করে দিল। তাহলে যখন এই হিটার আর এসি ছিল না তখন মানুষ কীভাবে কাটাতো? তখন বলতো না, আমাকে নিজেকে শক্তি অর্জন করতে হবে যাতে আমি ঠান্ডাতে না কাবু হয়ে যায়, গরমও না কষ্ট দেয়। তখন সেটিকে বলছেন, গীতাতে বলছেন খুব সুন্দর, শীতোষ্ণ সমদুঃখে এসো। সে বলছে কোনোটাই আমাকে প্রভাব করবে না। তাহলে যতই জীবনের কষ্ট আসুক, যতই জীবনের সুখ আসুক, আমি মনুষ্যত্বকে ছাড়ব না। মনুষ্যত্ব নামক ধর্মটা যেন আমি বর্তমান রাখি। তাহলে বর্তমান সমাজ, তাহলে একটা মনুষ্য সমাজ এলো। এই মনুষ্য সমাজের ধারণা কীরকম হবে? কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে যা কিছু
আমার এই মনুষ্যত্বকে ধ্বংস করতে পারে বা আমাকে অ্যানিম্যাল প্লেনে নামিয়ে নিতে পারে, মানে আমাকে যদি পশু স্তরে নামিয়ে দেয়, আমি চাইবো না সেটির দিকে যেতে। তাহলে আমাকে কী করতে হবে? সবসময় রিজনিং, মানে বিচারটাকে ধরে রাখতে হবে, যে বিচারের কথা স্বামীজি বারবার বলছেন। তাহলে সেই ধর্ম কীরকম? যে আমাদের বিচার শেখাবে। বিচার কি বলে? এর নাম হচ্ছে যুক্তি ও ধর্ম। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যুক্তি চাই। তাহলে বর্তমান সমাজ যুক্তিতে বিশ্বাসী। প্রাচীন সমাজ সে বলতো না, আমার দাদু বলেছে আমাদের এই প্রথা। আর এখনকার সন্তান বলবে দাদু বলেছে ঠিক আছে, কিন্তু আমি কেন করব? তাহলে কেন প্রশ্ন এলো। এই কেনর প্রশ্নতেই এবার আমরা মনে করব স্বামী বিবেকানন্দের কথা, তার ছোটবেলার কতগুলো ঘটনা দেখব। কেন, এই কেন থেকে তিনি একটা সিদ্ধান্তে আসছেন। সেই সিদ্ধান্ত তাকে বলছে যে তোমার বুদ্ধিটাই তোমাকে সেই জায়গায় নিয়ে গেছে। তোমরা তো ছোটরা অনেকেই জানো, সেটি হচ্ছে বালক বিলে চাঁপা গাছে দোল খেত সব বন্ধুদের নিয়ে। এইবার সেই পাড়ারই একজন ভদ্রলোক ছিলেন, তিনি ভাবছেন চাঁপা গাছের ডাল খুব নরম, বাচ্চারা খেলে, নিশ্চয়ই ডালটা যদি ভেঙে যায় এরা খুব আঘাত পাবে। তো সাধারণ বুদ্ধিতে আমাদের কি বলা হয়? সাধারণ বুদ্ধি হচ্ছে কোনো ভূত আছে, তাহলে হয়তো ভয় পেয়ে যাবে। ঠিক সেই রকম বলছি, এই চাঁপা গাছে একটা ব্রহ্মদৈত্যী আছে, তোমরা এরকম খেলছো তো তোমাদের ঘাটটা মটকে দেবে। তো এটা শোনার পরে বাকি আর কোনো নরেন্দ্রনাথের বাল্যকালের বিলের আর কোনো বন্ধুরা যাচ্ছে না, কিন্তু বিলে দিব্যি সেই গাছে উঠছে, দোল খাচ্ছে। এখন গাছে উঠছে, দোল খাচ্ছে, তখন তিনি আবার দেখছেন, নামটা সম্ভবত রামরতন বাবু। এখন রামরতন বাবু দেখছেন যে আরে ও তো দোল খাচ্ছে। এবার দেখছেন বন্ধুরাও এসে দেখছে আরে বিলে ও দাদু বলেছিল যে ব্রহ্মদৈত্যী আছে। এবার যুক্তি কি বলে, যদি ব্রহ্মদৈত্যী আগে থেকেই থাকতো তাহলে যখন এরা উঠেছিল তখনই তো ঘাটটা মটকে দিতে পারত। এখন যুক্তি বলল যে না, এই যুক্তিটা কখন দেখাচ্ছেন? বালক অবস্থার বিলে। আমরা তো এত বড় অবস্থাতেও ওই রকম যুক্তি কাজে লাগাতে পারি না, কিন্তু বালক বিলে কাজে লাগাচ্ছেন কীরকম যুক্তি, যে যদি ব্রহ্মদৈত্যী থাকতো তাহলে কবেই আমার ঘাটটা মটকে দিত। আচ্ছা আচ্ছা, ব্রহ্মদৈত্যী যদি কিছুদিন পরে পরে আসে, হ্যাঁ 1 মাস পরে পরে বা 1 বছর পরে পরে আসে, তখন কি করবে? না, তখন আমি একটা ব্যবস্থা নিয়ে নিতাম। কিন্তু যদি থাকতো এরকম হতো। এই বন্ধুরা বাকিটা তখন ভাবছে, এই যে আমাদের ভাবাচ্ছে, তাহলে বর্তমানে আমরা ভাবছি যে যেটি অলিক অবস্থা, যেটি আমরা জানা নেই, সেটিকে কি বিশ্বাস করার কথা স্বামীজি বলছেন? বলছেন না, নিজেই বলছেন জুজুর ভয় মিথ্যে হবে বলে আমি কাউকে কোনোদিন জুজুর ভয় দেখাইনি। আমরা সবসময় কি হয়, এই বালিশে বসবে না, তাহলে কি হবে তোমরা সবাই জানো, বাড়ির বাবা মারা ছোট থেকেই বলছেন বালিশের উপর বসলে পারে কি হয়, তুমি নিজে 10 দিন বসো কিচ্ছু হবে না, যতই বাড়ির লোক বলে। তাহলে বালিশটা যাতে ফেটে না যায় সেই জন্য ওরকম একটা প্রবোধ দিয়ে দিত। তাহলে এই যে বলাটা, কিন্তু সত্যি কি তাই? বলছে না। যেমন ছোটদেরকে ওই চাবির, একটা চাবির রিংয়ে যদি চাবি থাকে বেশ কিছু, তাহলে কি হয়, ছোটরা থেকে খেলতে পছন্দ করে। আর বাড়ির বাবা মারা কি বলে, ওই চাবিটা নেয়, ওই চাবিটা হচ্ছে মাকড়সার চাবি। মাকড়সার একটা বডি থাকে, পুরো চারিদিকে এরকম পাগুলো থাকে, তো ছোট ছেলে ঠিক গুলিয়ে ফেলে, এই চাবি রিংটা বুঝি মাকড়সা, বুঝি দেখো ওটা মাকড়সা, হ্যাঁ মাকড়সার কাছে চাবিটা আছে, আর স্পাইডারের কাছে রেখেছি চাবিটা, তুমি হাত দিও না, ও কামড়ে দেবে। আসলে ছোট ছেলে খেলতে খেলতে কোথায় হারিয়ে ফেলবে চাবির রিংটা, সেই জন্য মা ওরকম একটা বুদ্ধি দিয়ে দিল। তো বড় হয়েও বলছে, মা তুমি যে বলেছিলে এটা মাকড়সার, তো মাকড়সার নয়, তুমি তো নিয়ে যাচ্ছ ব্যাগে করে, কিছু হচ্ছে না, আমি ধরলেই কামড়ে দেবে, এটা কী করে হয়? তখন মা বলে দিচ্ছে যে না, আসলে তুমি হারিয়ে ফেললে আমি তো বাড়িটাই খুলতে পারবো না, সেই জন্য তোমাকে ওরকম একটা বোকা বানিয়েছিলাম। এই যে ছোটোবেলায় আমরা ছোটদেরকে বোকা বানিয়ে দিই, বড় হয়েও কী ভাবে যে বাবা মা যা কিছু বলছে তাদের সুবিধার্থে আমাকে হয়তো বোকা বানানোর জন্য। এটি হচ্ছে বাবা মা ঠিক ঠিক কীরকম চললে পারে সত্য পথে যেতে পারে সন্তান, সেটিও দেখাচ্ছেন স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী
আর বাবা বিশ্বনাথ দত্ত। কীরকম? যখনই কোনো কিছু হয় তখন সেটির পরে বলে, যেমন তখন বালক বিলে একটু অবাঞ্ছিত শব্দ ব্যবহার করেছেন মায়ের প্রতি। তো অবাঞ্ছিত শব্দ যদি মায়ের প্রতি ব্যবহার করে থাকেন, তখন বাবা কি বলতেন? দরজার উপর লিখে দিতেন, আজ নরেন তার মায়ের প্রতি এই এই শব্দ ব্যবহার করেছে। তো নরেন্দ্রনাথ দেখছে, আরে মহা মুশকিল, আমি যা বলি বাবা সব লিখে দেয়, এই সবগুলো তো সবার কাছে বলা যায় না। এই যে সবার কাছে বলা যায় না, সেটি একটা সুন্দর গল্প আছে। গল্পটা বললে পরে বোঝা যাবে যে আমরা নিজেরাই কতটা দায়ী। কীরকম গল্প? একটা পাহাড়ের কোলে একটা গ্রাম আছে, সেখানে ছোট্ট ছেলে তার দাদুর সঙ্গে থাকে, তার মাও আছে। মাঝে মাঝে তার বাবা কাজে যায়, বাইরে চলে যায়, তো দীর্ঘদিন পরে পরে বাড়ি ফেরে। ছোট ছেলেটা একদিন পাহাড়ের কোলে দাঁড়িয়ে, মা এখন বকেছে তো খুব মনটা খারাপ, গিয়ে পাহাড়ের কোলে গিয়ে বলছে, মা তুমি বাজে। ব্যাস, পাহাড়ের ওই পার থেকে শব্দ আসছে, মা তুমি বাজে, মা তুমি বাজে, মা তুমি বাজে। আরে মহা মুশকিল হয়ে গেল। নিজেই বলছেন ছোট ছেলেটা, মা জানো ওই পাহাড়ের ওই কোণের লোকগুলো নেয় তোমাকে বাজে বলেছে। বলছে তাই? আচ্ছা চলো তো দেখি। গিয়ে মা বলছে, না তো কই কারোর কথা শুনতে পাচ্ছে না। বলছে দাঁড়াও, এক্ষুনি শুনতে হবে। বলেই নিজে বলছে, মা তুমি বাজে। ব্যাস, ওই দিক থেকে শব্দ আসছে, মা তুমি বাজে, মা তুমি বাজে, মা তুমি বাজে। অর্থাৎ বর্তমানটা যদি আমি বাজে করে ফেলি, তাহলে ভবিষ্যতে রিটার্নটা আসবে বাজে বাজে বাজে। শুধু মা বলছে, মায়ের জন্য নয়, সকলের জন্য। আমার নিজের ক্ষেত্রেও বাজে হবে, তোমাদের ক্ষেত্রেও বাজে হবে, এই সমাজের ক্ষেত্রেও বাজে হবে। তাহলে সমাজ বর্তমানে যদি বলি না সমাজটা ভালো করার চেষ্টা করছি, তখন সেখান থেকেও রিপ্লাই আসবে ভালো করার চেষ্টা করছি। এই চেষ্টাটা কোত্থেকে শুরু হবে? আমার কাছ থেকে শুরু হবে। তাহলে আমি চেষ্টা করছি। স্বামীজি যেন বলছেন বি অ্যান্ড মেক, প্রথমে নিজে হও, তাহলেই গঠন হয়ে যাবে। তাহলে বি অ্যান্ড মেক করতে গেলে আমাকে হতে হবে, আমার বর্তমানটা ভালো হতে হবে। তাহলে স্বামীজির জীবনের প্রত্যেকটা অংশে তিনি বলছেন কোনো মানুষই পাপী নয়, তার মধ্যে একটা শুদ্ধ অবস্থা রয়েছে, সে কোনো কারণে পাপ কাজটি করে ফেলেছে। পাপকে আমরা বলবো, পাপকে আমরা ঘৃণার চোখেই দেখব, কিন্তু পাপীকে নয়। এবার আমরাই পাপ করলাম, তাহলে বর্তমানে যে মানুষটি পাপ করেছে তার কাছে ভালো কোনো উপায় ছিল না বলে সে পাপটি করেছে। সে হয়তো অন্যের বাগান থেকে চুরি করতে পারে, বা নিজের সময়টা খারাপ কাজে লাগাতে পারে। সে নিজে যদি এরকম ভাবে, আবার চেষ্টা করে ভালো হয়ে যায়। স্বামীজি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। কীরকম? বলছেন একটা লোক মদ খেত, আমরা তাকে কি বলি? মাতাল। মদ খাওয়া ছেড়ে দিলে আমরা কি বলবো? অদ্ভুত, খুঁজে পাবো না শব্দটা। কেন না? মদ খেয়েছিল তখন ঠিক আছে, তখন সেই সময়ের জন্য মাতাল। মদ খাওয়া একদম ছেড়েই দিয়েছে। তাহলে যে কারণটির জন্য সে খারাপ ছিল, সেই কারণটি যদি চলে যায়, তাহলে মানুষটা ভালো হয়ে যাবে। তাহলে বলছেন এই বর্তমানটা যদি আমি ভালো করি, ভালো করার চেষ্টা করি, আমি অবশ্যই ভবিষ্যতে ভালো হব। তাহলে আমি তৈরি করতে পারি নিজের জীবন এবং পারিপার্শ্বিক জীবন। এবার বলছেন কোনো কিছু যখন প্রসঙ্গ হয়, সেই প্রসঙ্গের জন্য নিজেকে তৈরি করতে হয়। কীরকম? যেমন হবে কোনো মন্দিরে আসার সময় আমাদের পোশাক পরিচ্ছদ ভাবনা একরকম, তাহলে প্রসঙ্গ কি? মন্দির। এখন প্রসঙ্গ যদি পার্ক হয়, তখন নিশ্চয়ই মন্দিরে আসার মতো ড্রেস থাকবে না। আর মন্দিরে আসার জন্য অ্যাটলিস্ট কী করে না, মন্দিরে যাচ্ছি ঠাকুরের জন্য একটা ফল নিয়ে যাই মিনিমাম। কিন্তু পার্কে যাওয়ার সময় কি কেউ পার্কে যাচ্ছি একটা ফল নিয়ে যাব? না, পার্কে যাচ্ছি দুটো কুরকুরের প্যাকেট নিয়ে যায়, বন্ধুরা মিলে খাবো। চেঞ্জ হয়ে গেল। তখন পোশাকেরও পরিবর্তন, ভাবনারও পরিবর্তন। তাহলে যখনই আসবে বর্তমান সমাজ, সেই সমাজের জন্য স্বামীজির প্রাসঙ্গিকতা, তাহলে স্বামীজিকে নিয়ে ভাবব। তবে যেমনভাবে পার্কে যাওয়ার জন্য ভাবনা থাকে, মন্দিরে আসার জন্য ভাবনা থাকে, সেরকম স্বামীজিকে নিয়ে, স্বামীজির প্রাসঙ্গিকতা যখন আসবে, স্বামীজিকে নিয়ে ভাবতে হয়। স্বামীজির কোন দিকটা ভাবব? না আমি যে জায়গায় আছি,
অর্থাৎ আমি ছাত্র জীবনে আছি, আমি ছাত্র জীবন নিয়ে ভাবতে পারি। প্রথম একটি তার মায়ের কাছে শিক্ষা, যেটি স্কুলের অভিজ্ঞতা। ভূগোলের মাস্টারমশাই একটা পানিশমেন্ট দিয়েছিলেন নরেন্দ্রনাথকে। তখন এসে বাড়িতে এসে বলছেন, আমি তো ঠিকই বলেছি। সেখান থেকে মায়ের কাছে শিক্ষা কীরকম পেলেন? মায়ের কাছে শিক্ষা পেলেন, তুমি সত্যটাকে ধরে রাখবে, যাই হোক কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করবে না। এটি সবথেকে বড় কথা, যেটি আমরা ভাবতেও পারি না, যে বাড়িতে বলছে এরকম তুমি সত্যকে ধরে রাখার চেষ্টা করবে, সত্যকে কখনো কোনো কিছুর বিনিময়ে ত্যাগ করবে না। খুব কঠিন, এটি সম্ভব নয়। কারণ কেন হয়েছে না, ত্যাগ স্বীকার করা খুব কঠিন বিষয়। ত্যাগ তিনিই করতে পারেন যার কাছে নীতি আছে। নীতি তৈরি হয় কিভাবে? নীতি তৈরি হয় আমার অবস্থান অনুযায়ী, আমি কোথায় রয়েছি, এইটিকে বলা হয় কর্তব্য। বলছেন না, আমি তো মা, আমি সতেরো মা অসতেরো মা, সীমা সারদা দেবী বলেছেন। আবার এই মায়ের ধারণা, একজন হয়তো খুব মেরিটোরিয়াস, তারই হয়তো বড় ছেলে, ছোট ছেলে সে সাধারণ মানের, কিন্তু সে নিজেকে কি বলবেন, আমি দুজনেরই মা। তাহলে মা হয়ে আমার কর্তব্য কর্ম, এই কর্তব্য কর্ম যখনই করতে চাইবে তখন তার স্বার্থ ত্যাগ হবে। কিন্তু স্বার্থ ত্যাগ করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু কঠিন হলেও আমাদের চেষ্টা করতে হয়। এই স্বার্থ ত্যাগের ভাবনাটাই তখন আমাদের প্রত্যেককে সঠিকভাবে মানুষে পরিণত করে। স্বামীজি বলছেন যে নীতিপরায়ণ হতে গেলে আমাদের স্বার্থ ত্যাগ করতে হবে। তাহলে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করা ছাড়া উপায় নেই। আচ্ছা, ব্যক্তিগত স্বার্থ নিয়েই তো আমরা চলি প্রত্যেকেই, যে আমি আগে ঠিকঠাক হই তবে তো চলবে। বলছে হ্যাঁ, ব্যক্তিগত স্বার্থটাই নিঃস্বার্থ হয়ে যাবে। কীরকম? উদাহরণ দিচ্ছেন খুব সুন্দর। একজন সায়েন্টিস্ট সারা দিন ল্যাবরেটরিতে কাজ করে, নিজে হয়তো প্রফেশনে খুব বড় হয়েছে, কিন্তু যা কিছু ওই বিজ্ঞান উপলব্ধ যা কিছু জ্ঞান, সেটির কাজে কাজে কারা ব্যবহার করছে? বলছে কাজে ব্যবহার করছে সাধারণ মানুষ। আমরা খুব ভালো করে মনে করার চেষ্টা করি যে মোবাইল যিনি আবিষ্কার করেছিলেন প্রথম, তিনি কি এরকম এখন এই যে অ্যান্ড্রয়েড বা এরকম মানে সুপার কম্পিউটারের মতো যেসব মোবাইল, তিনি কি তখন করতে পেরেছিলেন, ব্যবহার করতে যখন শুরু হলো? বলছে না, তখন কিন্তু তিনি পারেননি। তিনি হয়তো সারা জীবন হয়তো খুব বিশেষ ব্যবহারও করতে পারেননি, জীবনটা হয়তো চলে গেল। দেখা যায় সমস্ত বিজ্ঞানীরা যা যা আবিষ্কার করেছেন তারা খুব কমই নিজে ব্যবহার করেছেন, আগামী বা পরবর্তীতে সমাজ ব্যবহার করছে। ধরো এই যে সমাজ বর্তমানে আমরা যারা ব্যবহার করছি সমস্ত জিনিস, এইসব জিনিস যারা তৈরি করেছেন তারা কত কঠিন। আর খুব সহজ উদাহরণ এরকম একটা গল্প আছে। একজন বৃদ্ধ লোক, বয়স হয়ে গেছে অনেকটাই, তখন তিনি নারকেল গাছ লাগাচ্ছেন। বাড়ির সামনে রাস্তাটা আছে, দুদিকেই নারকেল গাছ লাগাচ্ছেন। আর তার পিছনে সমস্ত এই পাড়ার ছেলেরা পড়েছে, দাদু এখন তুমি নারকেল গাছ লাগাচ্ছ, কি হবে নারকেল গাছ লাগিয়ে? বলছে না না, আমি কত নারকেল খেয়েছি, নারকেল গাছকে আমি খুব ভালোবাসি, তাই জন্য নারকেল গাছ লাগাচ্ছি। তখন বলছে দাদু, যখন এই গাছটাতে নারকেল হবে না, তুমি তখন তো মরেই যাবে। বলছি দাদু ভাই, আমি এত যে নারকেল আর ডাব খেয়েছি, কোনো গাছই আমি লাগাইনি। এত যে ডাব আর নারকেল খেয়েছি, কোনো গাছই আমি লাগাইনি। কে লাগিয়েছে? বলছে হয় আমার বাবা, নাহলে আমার দাদু, তারা লাগিয়েছিলেন আর আমি সেগুলো খাচ্ছি। হয় আমার দাদু হবে, নাহলে পাড়ার দাদু হবে। বলছে অর্থাৎ? বলছে না, যখন আমি যদি লাগাই তোমরা তাহলে খেতে পাবে। এই হচ্ছে আমাদের ধারণা। আমরা যেটা করব সেটি হচ্ছে পরবর্তী প্রজন্ম নিয়ে চলবে। সেই পরবর্তী প্রজন্মের স্বার্থে আমাদেরকে ভালো হতে হবে। ওই জন্য বলা হয়, আগে যেমন ছিল, বাড়ির কোনো ভাই বা কোনো বোন যদি খুব ভালো হয় তো তাকে দেখে বাকিরা সব ভালো হয়। সেজন্য বাবা মাকে ভালো হতে হয়, শিক্ষককে ভালো হতে হয়। এই ভালো হলে তবে ভালো হয়। এই ভালো হওয়াটা হচ্ছে স্বার্থে। তাহলে স্বামীজির এই প্রাসঙ্গিকতা যখনই আসবে, স্বামীজির প্রত্যেকটা ক্ষেত্রে, কি যখন তিনি দেশপ্রেমিক ছিলেন, যখন তিনি সন্ন্যাসী, যখন তিনি সাহিত্যিক, তাহলে সর্বক্ষেত্রে তিনি নিজেকে এমন একটা জায়গায় রেখেছেন। তাহলে আমরা কি বিবেকানন্দকে বলতে সাধারণ সবাইকে তিনি সন্ন্যাসী বিবেকানন্দ? আচ্ছা, তিনি কি শুধুই সন্ন্যাসী ছিলেন? সেই সন্ন্যাসীর সঙ্গে আমাদের প্রাচীন দিনের সন্ন্যাসীর কী পার্থক্য আছে? যদি মনে করি শঙ্করাচার্যের যে সন্ন্যাসী জীবন,
সেখানে তিনি বলেছিলেন এই ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। ঠাকুরও বলছেন মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ করা। তাহলে স্বামীজি কীরকমভাবে সেটিকে প্রচার করছেন না, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, তোমার মুক্তি হবে কিন্তু মানব সেবার মধ্যে দিয়ে তোমাকে তোমার জীবনটা অতিবাহিত করতে হবে, মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে হবে। তাহলে ধারণা কি দিচ্ছেন সন্ন্যাসী? ধারণা দিচ্ছেন মানুষের মধ্যে ঈশ্বরকে দেখো। সন্ন্যাসী তিনি স্বপ্ন দেখছেন, তিনি ধ্যানে বসে স্বপ্ন দেখছেন যে ধ্যানের মধ্যে সেই প্রাচীন ভারতবর্ষ উন্নত, বর্তমান অবনত, আবার আগামী ভবিষ্যৎ উন্নত। কোথায়? কন্যাকুমারিকায়। সাধারণ মানুষের আমাদের ধ্যানের বিষয় বা প্রত্যেকেই চিন্তা করার বিষয় হয় ইতিহাস ভূগোল যা বই পড়ছি, বা যে যে মতে দীক্ষা নিয়েছে তার গুরু অনুযায়ী সে ধ্যান করছেন। কিন্তু স্বামীজি দেশ সম্পর্কে ধ্যান করছেন, ভারতবর্ষ দেশ, মানুষ, মানুষের মধ্যে ভগবান আছে। তা দেখাচ্ছেন পার্থক্য, যে প্রসঙ্গ যখন স্বামী বিবেকানন্দ হবে তখন তিনি একজন সাহিত্যিক সেরকম ভাবতে পারি। স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত স্বামীজির সাহিত্য নিয়ে বলেছেন স্বামীজি খুব সুন্দর চলিত ভাষার প্রবর্তন করছেন। স্বামীজির বইগুলো পড়া উচিত, বিশেষ করে বর্তমান ভারত, স্বামীজির বর্তমান ভারতটা পড়া উচিত বলে বলছেন। কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায় পাওয়া যায়। তাহলে দেখাচ্ছেন সাহিত্য, সেখানেও তিনি বলছেন নিজের কীরকম ভাব। ধর্মের ক্ষেত্রে তিনি ধর্মের ক্ষেত্রে নতুন ভাবনা নিয়ে আসছেন। কীরকম? আমরা যদি মনে করি যে উপনিষদের ভাবনা, তার কীরকম পরিবর্তন করে নিয়ে এলেন। উপনিষদের ভাবনা ছিল উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, এরকম ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পতস্তাৎ কবয় বদন্তি। স্বামী এখানে তখন প্রাচীন যে ভাষ্যগুলো, টিকাগুলো, সেখানে বলছে তোমরা শিক্ষকের কাছে যাও, আচার্যের কাছে যাও, গিয়ে জ্ঞান লাভ করো। স্বামীজি বলছেন না, নিজের প্রচেষ্টা। তাহলে ওঠো জাগো, যতক্ষণ না পৌঁছাচ্ছ থেমো না। এই যতক্ষণ না পৌঁছাচ্ছ অর্থাৎ যতক্ষণ না আমার এই উদ্দেশ্য উপায় কর্মপদ্ধতি অনুযায়ী ভবিষ্যৎটা না গঠন হয়। অর্থাৎ আমি একটা গাছের পরিচর্যা করছি, সেই গাছটি ফুল দেয় আমি জেনে নিয়েছি, তারপর যদি ফুল না দেয় তাহলে সেই গাছটিকে উঠিয়ে ফেলতে হবে। কেন? হয় আমার নির্বাচন ঠিক ছিল না, এই গাছটা ফুল দেব না। যখন আমি নার্সারি থেকে কিনে নিয়েছি, কেনার সময় আমার ঠিক ছিল না, অথবা তাকে ঠিকমতো পরিচর্যা করা হয়নি। তাহলে বেশিরভাগ দেখা যায় আমাদের জীবনগুলো বৃথা। কেন না? ঠিকমতো নিজেই পরিচর্যা করেনি। তাহলে পরিচর্যা করার জন্য স্বামীজি করলেন কতগুলো রুলস, কি কি করতে হবে, কি কি করতে হবে না। তাহলে আমরা কি কি করব, এবার আসলে আমরা কি কি করব। প্রথমেই স্বামীজি বলছেন যুবক চাই। কীরকম? আশিষ্ট দরিষ্ঠ বলিষ্ঠ মেধাবী যুবক। তাহলে আশিষ্ট দরিষ্ঠ বলিষ্ঠ প্রত্যেকেই শারীরিক মানসিকভাবে শক্তি অর্জন করতে হবে নিজের জীবনকে পূর্ণতা দেওয়ার জন্য। আমাদের সবাইকে নিজের জীবনটা ভালোভাবে মনে করছি, তাহলে ভালো করার জন্য আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেটিকে ঠিক। তাহলে যখনই প্রসঙ্গ আসবে তাহলে কোন প্রসঙ্গের কথা ভাবব? স্বামীজি যদি কেউ সন্ন্যাসের জীবন নেয় সে সন্ন্যাসীর আদর্শ ধরতে পারে, কেউ যদি সাহিত্যিক মনে করে সাহিত্যিক ভাবতে পারে, কেউ যদি মনে করে না তিনি যুব নায়ক ছিলেন, অর্থাৎ এই যুবকদের যে শক্তি, যৌবনের আমাদের যে শক্তি, সেই শক্তিকে সঠিকভাবে নিয়ে চলবো সেই রকম, তাহলে সেই রকম ভাবনা তো সে ভাবতে পারে। প্রত্যেকটা ভাবনার জন্য স্বামীজির জীবনটা রেখেছেন। তাহলে স্বামীজির জীবনটা একটা অনন্ত জীবন, যে জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় তিনি স্ট্রাগল করেছেন। তাহলে বলছেন যে আমাকে যদি সত্যিই যেতে হয়, কোথায়? যদি সত্যি উদ্দেশ্যে পৌঁছাতে হয়, প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে আমার বাধা, সেই বাধাগুলো আমাকে অতিক্রম করতে হবে। এই বাধা অতিক্রমের দুটি ফর্মুলা আছে। একটা হচ্ছে হয় আমি লাফাবো, নইলে আমি বসে যাব। অর্থাৎ আমরা যদি সমুদ্রে স্নান করতে যাই, দেখব ছোট ঢেউ এলে পরে আমরা লাফিয়ে লাফিয়ে চলি, বড় ঢেউ এলে পরে মাথাটাকে নামিয়ে নিই। কিন্তু আমরা কোন দিকে যাচ্ছি? আমরা সমুদ্রের গভীরের দিকে যাচ্ছি। ঠিক সেই রকম যত দিন যাবে, অর্থাৎ যত আমাদের বয়স বাড়বে, তত আমাদের কাছে সমস্যা কমবে না বাড়বে? না, সমস্যা বাড়বে। কখন সমস্যাটা কমে যাবে? না, যখন সমস্যাটাকে ঠিক ঠিক মোকাবিলা করতে পারবো তখন সমস্যা থাকবে না। তাহলে ঠিক ঠিক মোকাবিলা করার জন্য কি কি লাগবে সেটি বারবার বলা হয়। স্বামীজি বলেছেন একটা হাতের শক্তি, একটা হৃদয়ের শক্তি, একটা মস্তিষ্কের শক্তি।
তাহলে সব জায়গাতেই কিন্তু শক্তি। বলছেন যত পাপ অপরাধ কারা করে না, কাপুরুষেরাই পাপ করে। যারা শক্তি, তারা শক্তি দিয়েই প্রেম দেখায়। তাহলে যার শক্তি আছে সে প্রেম দেখাতে পারবে, আর যার শক্তি নেই সে কাপুরুষ। কাপুরুষ কি করে না, কাপুরুষের ক্ষেত্রে দেখা যায় মনে মনে ভাবে আমি প্রতিরোধ করে তুলব, কিন্তু আসলে সে এত দুর্বল সে আর প্রতিরোধ করতে পারে না। তাহলে দেখাচ্ছেন শক্তি জয়লাভ করে, শক্তি যদি না থাকে তাহলে সেখানে সে পরাজয় হয়ে যায়। সেই জন্য স্বামীজি বলছেন স্ট্রেংথ ইজ লাইফ। কি বললেন? স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। তাহলে জীবনের একটি সংজ্ঞা হচ্ছে শক্তি। আরেকটা বলছেন প্রেমই জীবন। যদি প্রেম থাকে সেখানে জীবন, যেখানে প্রেম নেই সেটি জীবন না। এখন প্রেম কী করে জীবন হলো? এটা অদ্ভুত না। আমি নিজেকে খুব ভালোবাসি, তাই জন্য আমি বেঁচে আছি। আমি খাওয়া দাওয়া করি, শরীরটাকে সুস্থ রাখি। আমি স্নান করি, সুন্দর জামা কাপড় পরি, কেন না আমাকে দেখতে ভালো লাগবে। তাহলে যা কিছু সুন্দর সেখানে প্রেম, সেখানে ভালোবাসা, সেখানেই ঈশ্বর। সেই জন্য ঈশ্বরের ক্ষেত্রে কি বলা হয়? তিনি জ্ঞান স্বরূপ, তিনি প্রেম স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। সেই জন্য বলছেন স্বামীজি, বলছেন এই স্বামীজির প্রাসঙ্গিকতায় সমস্ত ভাবনায় আমি কি কোনো জ্ঞান লাভ করছি বর্তমানে বসে? তাহলে ঠিক সময়। আমি কি বর্তমানে বসে আনন্দ পাচ্ছি? তাহলে ঠিক আছে। আচ্ছা, এটার ফলে আমার কি অস্তিত্ব বা সৎ, আমি সত্যের মধ্যে আছি না অসত্যের মধ্যে আছি? এই তিনটি ঘটনা সবসময় ঘটতে থাকে। বর্তমানকে নিয়ে ভাবে, কিন্তু বর্তমানটার পিছনে আমাদের অতীতটা সবসময় থাকে। সেই জন্য ভবিষ্যৎ ঘটনের জন্য বর্তমানটাকে সব থেকে বেশি জোর দিতে হবে। এখন বর্তমানটার দিকে কোন দিকে আমি জোর দেব? যদি ছাত্র জীবন হয়, আমাদের শাস্ত্র বলছে ছাত্রানাম অধ্যয়নম তপ। ছাত্র জীবনে অধ্যয়নটাই প্রধান। অধ্যয়নের মধ্যে দিয়ে আমি জ্ঞান লাভ করব। সেই জ্ঞানটা যদি আনন্দের সাথে হয়, আমার জ্ঞান লাভে কোনো অসুবিধা নেই। যখন জ্ঞান লাভ করার জন্য কোনোভাবেই মন চাইছে না অথচ পড়তে হবে, অর্থাৎ তখন আমাদের কষ্ট হবে। এইবার যদি ছাত্র জীবনে এরকম হয়, বড়দের ক্ষেত্রে তাদের জীবনটা কীরকম? মনে হয় যেন জীবনটা বৃথাই চলে গেল। আমাদের একটা বয়সের পরে মনে হয় জীবনটা বৃথা গেল, এই জীবনটা ঠিকমতো কাজে লাগাতে পারলাম না। তাদের কাজে লাগাতে পারলাম না, অর্থাৎ আমার উদ্দেশ্য বারে বারে এত পরিবর্তন হয়েছে যে আমি কোথাও পৌঁছাতে পারলাম না। ঠাকুর সেটাকে বলছেন খুব সুন্দর, শ্রীরামকৃষ্ণের উদাহরণ। বলছেন একটা লোক কুয়ো খুঁড়ছিল, অর্থাৎ মাটি কেটে কেটে জল ভেতর থেকে জল চলে আসে, তার নাম হচ্ছে কুয়ো। কিন্তু কিছুটা কাটার পর আরেকটা জায়গায় গিয়ে আবার কাটতে শুরু করলো, তারপর কিছুটা দূরে আরেকটা কাটতে শুরু করলো। বলছে এরকম করলে কোথাও কুয়ো তার তৈরি করা হবে না, আর কোথা থেকেও সেই জল পাবে না। ঠিক সেই রকম আমরা যদি ভবিষ্যতে আমার উদ্দেশ্যকে পূরণ করতে চাই, তাহলে যেটিকে গ্রহণ করেছি সেটিতে একদম প্রাণপণ চেষ্টা করতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্য এই বর্তমান সমাজটা সঠিক পথে যাবে। তাহলে আমার যতক্ষণ আমি আমার সামর্থ্য আছে, মানসিক, শারীরিক, আধ্যাত্মিক সমস্ত বল দিয়ে আমি চেষ্টা করব একটি সুস্থ সমাজের জন্য নিজের জীবনটাকে প্রথমে তৈরি করা, আর পাশাপাশি বা পারিপার্শ্বিক যারা আছেন তাদের সকলের মধ্যে একটা সৎ ভাব গড়ে তোলা। স্বামীজি বলছেন যে আমাদের এই যে চলার পথে কি করতে হবে, চলার পথে উই হ্যাভ টু চুজ দ্য পাথ অফ লেস রেজিস্ট্যান্স। সব থেকে কম বাধা আছে এই রকম পথটা গ্রহণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ তৈরি হবে বর্তমানের সাপেক্ষে। আমরা সবাই চেষ্টা করব স্বামী যেরকম ভাবগুলো দিয়েছেন সেই ভাবগুলো নিজের জীবনে যতদূর সম্ভব পালন করা। নিজে আমি যদি ভালো হই, অ্যাটলিস্ট আমার থেকে তো কোনো খারাপ কিছু হলো না। তাহলে আমরা প্রত্যেকে যদি ভালো হই, একে বলা হয় বেশটি, আমরা প্রত্যেকেই ভালো হলে সমাজটা ভালো হয়ে যাবে। স্বামীজি চাইছেন আমরা প্রত্যেকেই ভালো হই, আর ভালো একটি সমাজ তৈরি হবে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ আগামী ভারত আরও এগিয়ে যাবে। কোন দিক দিয়ে? সামাজিক, আধ্যাত্মিক, বৈজ্ঞানিক সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষ যদি উন্নতিতে উঠতে পারে, তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে
সার্বিকভাবে যার যা আদর্শ, আদর্শকে ধরে। প্রত্যেকটি আদর্শ হচ্ছে আমাদের কাছে আয়নার মতো। যেমনভাবে আমরা মুখটা দেখি আয়নাতে গিয়ে আমার মুখটা ঠিক আছে কি না, ঠিক সেই রকম আমি নিজে ঠিক আছি কি না, সেই জন্য আমাকেই দেখতে হবে নিজের মুখটা আয়নার কাছে, অর্থাৎ আদর্শের কাছে। যত আমরা আদর্শের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, তত আমরা নিজেরাই ভালো হয়ে যাব। সকলকে আমার নমস্কার, ধন্যবাদ। ঠাকুরমা স্বামীজির প্রতি আমার প্রণাম। সকলে ভালো থাকবেন।